গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস আরণ্যক। আজ রয়েছে এর ৮ম পর্ব। ছোট সিং ও অন্যান্য প্রজাদের জমি বিলি হইয়া গিয়াছে। সর্বশুদ্ধ প্রায় ১,৫০০ বিঘা জমি। নাড়া বৈহারীর জমি অত্যন্ত উর্বর বলিয়া ওই অংশে ১,৫০০ বিঘা জমি একসঙ্গে উহাদের দিতে হইয়াছে। সেখানকার প্রান্ত সীমার বনানী অতি শোভাময়ী। কতদিন সন্ধ্যাবেলা ঘোড়ার আসিবার সময় সেই বন দেখিয়া মনে হইয়াছে জগতের মধ্যে নাড়া বৈহারের এই বন একটা বিউটি স্পট গেল। সে বিউটি স্পট দূর হইতে দেখিতাম বনে আগুন দিয়াছে। খানিকটা পোড়ায়া না ফেলিলে ঘন দুর্বেধ্য জঙ্গল কাটা যায় না। কিন্তু সব জায়গায় তো বন নাই। দিগন্তব্যাপী প্রান্তরের ধারে ধারে নিবিড় বন, হয়তো প্রান্তরের মাঝে মাঝে বনঝোপ, কত কি লতা, কত কি বনকুসুম। চটচট শব্দ করিয়া বন পড়িতেছে। দূর হইতে শুনি কত শোভাময় লতা বিতান ধ্বংস হইয়া গেল। বসিয়া বসিয়া ভাবি কেমন একটা কষ্ট হয় বলিয়া ওদিকে যাই না। দেশের একটা এত বড় সম্পদ মানুষের মনে যাহা চিরদিন শান্তি ও আনন্দ পরিবেশন করিতে পারিত, একমুষ্টি গমের বিনিময়ে তাহা বিসর্জন দিতে হইল। কার্তিক মাসে প্রথমে একদিন জায়গাটা দেখিতে গেলাম। সমস্ত মাঠ তাতে সরিষা বপন করা হইয়াছে। মাঝে মাঝে লোকজনেরা ঘর বাঁধিয়া বাস করিতেছে। ইহার মধ্যে গরু মহিষ স্ত্রী পুত্র মানিয়া গ্রাম বসায় ফেলিয়াছে। শীতকালের মাঝামাঝি সর্ষেক্ষেত হলুদ ফুলে আলো করিয়াছে। তখন সেই দৃশ্য চোখের সম্মুখে উন্মুক্ত হইল। তাহার তুলনা নাই। ১,৫০০ বিঘা ব্যাপী একটা বিরাট প্রান্তর দূর দিগ্বলয় সীমা পর্যন্ত হলুদ রঙের গালিচায় ঢাকা। এর মধ্যে ছেদ নাই, বিরাম নাই। উপরে নীল আকাশ, ইন্দ্রনীল মণির মতো নীল। তার তলায় হলুদ হলুদ রঙের ধরনী যতদূর দৃষ্টি যায়। ভাবিলাম এও একরকম মন্দ নয়। একদিন নতুন গ্রামগুলি পরিদর্শন করতে গেলাম। ছোট সিং বাদে সকলেই গরিব প্রজা। তাহাদের জন্য একটি নৈশ স্কুল করিয়া দিব ভাবিলাম। অনেক ছোট ছোট ছেলে মেয়েকে সর্ষে ক্ষেতে ধারে ধারে ছুটাছুটি করিয়া খেলা করিতে দেখিয়া আমার নৈশ স্কুলের কথা আগে মনে পড়িল। কিন্তু শীঘ্রই নতুন প্রজারা ভয়ানক গোলমাল বাঁধাইল। দেখিলাম ইহারা মোটেই শান্তিপ্রিয় নয়। একদিন কাছারিতে বসিয়া আছি, খবর আসিল নাড়া বৈহারের প্রজারা নিজেদের মধ্যে ভয়ানক দাঙ্গা শুরু করিয়াছে। যাহার ৫ বিঘা জমি, সে ১০ বিঘা জমির ফসল দখল করিতে বসিয়াছে। আরও শুনিলাম সর্ষে পাকিবার কিছুদিন আগে ছোট সিং নিজের দেশ হইতে বহু রাজপুত লাঠিয়াল ও সরকিওয়ালা গোপনে আনিয়া রাখিয়াছিল। তাহার আসল উদ্দেশ্য এখন বোঝা যাইতেছে। নিজের ৩-৪০০ বিঘা আবাদি জমির ফসল বাদে সে লাঠির জোরে সমস্ত নাড়া বৈহারের ১,৫০০ বিঘা বা যতটা পারে জমির ফসল দখল করিতে চায়। কাছারির আমলারা বলিল, এদেশের এই নিয়ম হুজুর, লাঠি যার ফসল তার। যাহাদের লাঠির জোর নাই তাহারা কাছারিতে আসিয়া আমার কাছে কাঁদিয়া পড়িল। তাহারা নিরীহ গরিব গাঙ্গোতা প্রজা, সামান্য ২-১০ বিঘা জমি জঙ্গল কাটিয়া চাষ করিয়াছিল। স্ত্রী পুত্র আনিয়া জমির ধারি ঘর বাড়ি করিয়া বাস করিতেছিল। এখন সারা বছরের পরিশ্রমের ও আশার সামগ্রী প্রবলের অত্যাচারে যাইতে বসিয়াছে। কাছারির ২ জন সিপাহীকে ঘটনাস্থলে পাঠাইয়াছিলাম ব্যাপার কি দেখিতে। তাহারা ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া আসিয়া জানাইল, ভীমদাস টোলার উত্তর সীমায় ভয়ানক দাঙ্গা বাঁধিয়াছে। তখনই তহসিলদার সজ্জনশীল ও কাছারির সমস্ত সিপাহীদের লইয়া ঘোড়ায় করিয়া ঘটনাস্থলে রওনা হইলাম। দূর হইতে একটা হইচই গোলমাল কানে আসিল। নাড়া বৈহারেরা মাঝখান দিয়া একটি অতি ক্ষুদ্র পার্বত্য নদী বহিয়া গিয়াছে। গোলমালটা যেন সেদিকেই বেশি। নদীর ধারে গিয়া দেখি নদীর ২ পাড়ের লোক জড়ো হইয়াছে। প্রায় ৭০ জন এপারে, ওপারে ৩০-৪০ জন ছোট সিংয়ের রাজপুত লাঠিয়াল। ওপারে লোক এপারে আসিতে চায়, এপারের লোকেরা বাধা দিতে দাঁড়াইয়া আছে। ইতিমধ্যে ২ লোক জখম হইয়াছে। তাহারা এপারের দলের। জখম হইয়া নদীর জলে পড়িয়াছিল। সেই সময় ছোট সিংয়ের লোকেরা টাঙি দিয়া একজনের মাথা কাটিতে চেষ্টা করে। এ পক্ষ ছিনাইয়া নদী হইতে উঠাইয়া আনিতেছে। নদীতে অবশ্য পা ডোবে না, এমনি জল, পাহাড়ি নদী, তার উপর শীতের শেষ। কাছারির লোকজন দেখিয়া উভয় পক্ষ দাঙ্গা থামাইয়া আমার কাছে আসিল। প্রত্যেক পক্ষ নিজেদের যুধিষ্ঠির এবং অপর পক্ষে দুর্যোধন বলিয়া অভিভূত করিতে লাগিল। সে হৈ হৈ কলরবের মধ্যে ন্যায় অন্যায় নির্ধারণ করা সম্ভব নয়। উভয় পক্ষকে কাছারিতে আসিতে বলিলাম। আহত লোক দুটি সামান্য লাঠির চোট লাগিয়াছিল, এমন গুরুতর জখম কিছু নয়। তাহাদেরও কাছারিতে লইয়া আসিলাম। ছোট সিংয়ের লোকেরা বলিল, দুপুরের পরে তাহারা কাছারিতে আসিয়া দেখা করিবে। ভাবিলাম সব মিটিয়া গেল। কিন্তু তখনও আমি এদেশের লোক চিনি নাই।
দুপুরের অল্প পরে আবার খবর আসিল নাড়া বৈহারে ঘোর দাঙ্গা বাঁধিয়াছে। আমি পুনরায় লোকজন লইয়া ছুটিলাম। একজন ঘোড়সওয়ার 15 মাইল দূরবর্তী নওগছিয়া থানায় রওনা করিয়া দিলাম। গিয়া দেখি ঠিক ও বেলার মতোই ব্যাপার। ছোট সিং এবেলা আরো অনেকের লোক জড়ো করিয়া আনিয়াছে। শুনিলাম রাসবিহারী সিং রাজপুত ও নন্দলাল ওঝা গোলওয়ালা ছোট সিংয়ে সাহায্য করিতেছে। ছোট সিং ঘটনাস্থলে ছিল না, তাহার ভাই গজার সিং ঘোড়ায় চাপিয়া কিছু দূরে দাঁড়াইয়াছিল। আমায় আসিতে দেখিয়া সরিয়া পড়িল। এবার দেখিলাম রাজপুত দলের দুজনের হাতে বন্দুক রহিয়াছে। ওপার হইতে রাজপুতিরা হাঁকিয়া বলিল, হুজুর সরে যান আপনি, আমরা একবার এই বাদির বাচ্চা গাঙ্গতাদের দেখে নেই। আমার দলবল গিয়া আমার হুকুমে উভয় দলের মাঝখানে দাঁড়াইল। আমি তাহাদিগকে জানাইলাম, নওগাছিয়া থানায় খবর গিয়াছে, এতক্ষণ পুলিশ অর্ধেক রাস্তা আসিয়া পড়িল। ওসব বন্দুক কার নামে? বন্দুকের আওয়াজ করিলে তার জেল অনিবার্য, আইন ভয়ানক করা। বন্দুকধারী লোক দুজন একটু পিছাইয়া পড়িল। আমি এপারে গাঙ্গতা প্রজাদের ডাকিয়া বলিলাম, তাহাদের দাঙ্গা করিবার কোনো দরকার নাই, তাহারা যে যার জায়গায় চলিয়া যাক, আমি এখানে আছি, আমার সমস্ত আমলা ও সিপাহীরা আছে, ফসল লুট হয় আমি দায়ী। গাঙ্গতা দলের সর্দার আমার কথার উপর নির্ভর করিয়া নিজের লোকজন হটাইয়া কিছু দূরে একটা বকাইন গাছের তলায় দাঁড়াইল। আমি বলিলাম, ওখানেও না, একেবারে সোজা বাড়ি গিয়ে ওঠো, পুলিশ আসছে। রাজপুতিরা অত সহজে দমিবার পাত্রই নয়। তাহারা ওপারে দাঁড়াইয়া নিজেদের মধ্যে কি পরামর্শ করিতে লাগিল। তহসিলদারকে জিজ্ঞাসা করিলাম, কি ব্যাপার সজ্জন সিং, আমাদের উপর চড়াও হবে নাকি? তহসিলদার বলিল, হুজুর, ওই যে নন্দলাল ওঝা গোলাওয়ালা চুটছে, ওকেই ভয় হয়, ও বদমাসটা আস্ত ডাকাত। তাহলে তৈরি হয়ে থাকো, নদীর পার কাউকে হতে দেবে না, ঘন্টা 2 সামনে রাখো, তারপরেই পুলিশ এসে পড়বে। রাজপুতেরা পরামর্শ করিয়া কি ঠিক করিল জানি না, একদল আগাইয়া আসিয়া বলিল, হুজুর, আমরা ওপারে যাব। বলিলাম, কেন? আমাদের কি ওপারে জমি নেই? পুলিশের সামনে সে কথা বলো, পুলিশ তো এসে পড়ল, আমি তোমাদের এপারে আসতে দিতে পারিনি। কাছাইতে 1 টাকা সেলামি দিয়ে জমি বন্দোবস্ত নিয়েছি কি ফসল লোকসান করবার জন্যে? এ আপনার জন্য অন্যায় জুলুম। সে কথা পুলিশের সামনে বলো। আমাদের ওপরে যেতে দেবেন না? না, পুলিশ আসবার আগে নয়, আমার মহলে আমি দাঙ্গা হতে দেব না। ইতিমধ্যে কাছারির আরো লোকজন আসিয়া পড়িল। ইহারা আসিয়া রব উঠাইয়া দিল পুলিশ আসিতেছে। ছোট সিংয়ের দল ক্রমশ 2-1 করিয়া সরিয়া পড়িতে লাগিল। তখনকার মতো দাঙ্গা বন্ধ হইল বটে, কিন্তু মারপিট, পুলিশ হাঙ্গামা, খুন জখমের সেই যে সূত্রপাত হইল, দিন দিন তাহা বাড়িয়া চলিতে লাগিল, বই কমিল না। আমি দেখিলাম ছোট সিংয়ের মতো দুর্দান্ত রাজপুতকে একসঙ্গে অতটা জমি বিলি করিবার ফলে যত গোলমালের সৃষ্টি। ছোট সিংকে একদিন ডাকাইলাম। সে বলিল, এসবের বিন্দু বিসর্গ সে জানে না, সে অধিকাংশ সময় ছাপড়ায় থাকে, তার লোকেরা কি করে না করে তার জন্য সে কি করিয়া দাঁড়ি। বুঝিলাম লোকটা পাকা ঘুঘু। সোজা কথা এখানে কাজ হইবার সম্ভাবনা নাই, ইহাকে জব্দ করিতে হইলে অন্য পথ দেখিতে হইবে। সেই হইতে আমি গাঙ্গতা প্রজা ভিন্ন অন্য কোনো লোককে জমি দেওয়া একেবারে বন্ধ করিয়া দিলাম। কিন্তু যে ভুল আগে হইয়া গিয়াছে তাহারা কোনো প্রতিকার আর হইল না। নানা বৈহারের শান্তি চিরদিনের জন্য ঘুচিয়া গেল। আমাদের 12 মাইল দীর্ঘ জংলি মাইলের উত্তর অংশে প্রায় 500-600 একর জমিতে প্রজা বসিয়া গিয়াছে। পৌষ মাসের শেষে একদিন সেদিকে যাইবার দরকার হইয়াছিল। গিয়া দেখি এরা অঞ্চলের চেহারা বদলাইয়া দিয়াছে। ফুলকিয়া জঙ্গল হইতে হঠাৎ বাহির হইয়া চোখে পড়িল সামনে দিগন্ত বিস্তীর্ণ ফুল ফুটা সর্ষে ক্ষেত। যত দূর চোখ যায়, ডাইনে বায়ে সামনে একটানা হলদে ফুল তোলা একখানা সুবিশাল গালিচা কে যেন পাতিয়া গিয়াছে। এর কোথাও বাধা নাই, ছেদ নাই। জঙ্গলের সীমা হইতে একেবারে বহু বহু দূরে চক্রবাল রেখায় নীল ও শৈলমালা কোলে মিশিয়াছে। মাথার উপরে শীতকালে নির্বেদ নীল আকাশ। এই অপরূপ শস্য ক্ষেতের মাঝে মাঝে প্রজাদের কাশের খুপড়ি। স্ত্রী পুত্র লইয়া এই দুরন্ত শীতে কি করিয়া তাহারা যে কাশডাটার বেড়াঘেরা কুটিরে এই উন্মুক্ত প্রান্তরের মধ্যে বাস করে। ফসল পাকিবার সময় আর বেশি দেরি নাই। ইহার মধ্যে কাটুনি মজুরের দল নানা দিক হইতে আসিতে শুরু করিয়াছে। ইহাদের জীবন বড় অদ্ভুত। পূর্ণিয়া, তরাই ও জয়ন্তীর পাহাড় অঞ্চল ও উত্তর ভাগলপুর হইতে স্ত্রী পুত্র লইয়া ফসল পাকিবার সময় ইহারা আসিয়া ছোট ছোট কুড়িঘর নির্মাণ করিয়া বাস করে ও জমির ফসল কাটে। ফসলের একটা অংশ মজুরি স্বরূপ পায়। আবার ফসল কাটা শেষ হইয়া গেলে কুড়ে ঘর ফেলিয়া রাখিয়া স্ত্রী পুত্র লইয়া চলিয়া যায়।
আবার 8 বছর আসিবে, ইহাদের মধ্যে নানা জাতি আছে, বেশিরভাগই গাঙ্গতা, কিন্তু ছত্রী, ভূমিহার ব্রাহ্মণ পর্যন্ত আছে। এই অঞ্চলের নিয়ম, ফসল কাটিবার সময় খেতে বসিয়া খাজনা আদায় করিতে হয়, নয়তো এত গরিব প্রজা ফসল ক্ষেত হইতে উঠিয়া গেলে আর খাজনা দিতে পারে না। খাজনা আদায় তদারক করিবার জন্য দিন কতক আমাকে ফুলকিয়া বৈহারে দিগন্ত বিস্তীর্ণ শস্যক্ষেতের মধ্যে থাকিবার দরকার হইল। তহসিলদার বলিল, ওখানে তাহলে ছোট তাঁবুটা খাটিয়ে দেব, একদিনের মধ্যে ছোট একটি কাঠের খুপড়ি করে দাও না। এই শীতে তাতে কি থাকতে পারবেন হুজুর? খুব, তুমি তাই করো। তাহাই হইল। পাশাপাশি 3-4টা ছোট ছোট কাঠের কুটি, একটা আমার শয়নঘর, একটা রান্নাঘর, একটাতে 2জন সিপাহী ও পাটোয়ারি থাকবে। এই ধরনের ঘরকে এদেশে বলে খুপড়ি। দরজা জানালার বদলে কাঠের বেড়া খানিকটা করিয়া কাটা বন্ধ করিবার উপায় নাই, হুহুস হিমাসে রাত্রি। এত নিচু যে হামাগুড়ি দিয়া ভেতরে ঢুকিতে হয়। মেঝেতে খুব পুরো করিয়া শুকনো কাশ ও বনঝাওয়ের সুটি বিছানো, তাহার উপর শতরঞ্জি, তাহার উপর তাস্যক চাদর পাতিয়া ফরাস করা। আমার খুপড়িটি দৈর্ঘ্য 7 হাত, প্রস্থে 3 হাত। সোজা হইয়া দাঁড়ানো অসম্ভব ঘরের মধ্যে, কারণ উচ্চতায় মাত্র 3 হাত। কিন্তু বেশ লাগে এই খুপড়ি। এত আরাম ও আনন্দ কলিকাতায় 3-4 তলা বাড়িতে থাকিয়াও পাই নাই। তবে বোধ হয় আমি দীর্ঘদিন এখানে থাকিবার ফলে বন্য হইয়া যাইতেছিলাম। আমার রুচি, দৃষ্টিভঙ্গি, ভালো মন্দ লাগার সবের উপরে এই মুক্ত অরণ্য প্রকৃতির অল্প বিস্তর প্রভাব আসিয়া পড়িয়াছিল। তাই এমন হইতেছে কিনা জানে না, খুপড়িতে ঢুকিয়া প্রথমেই আমার ভালো লাগিল সদ্য কাটা দাস কাটার তাজা সুগন্ধটা, যাহা দিয়া খুপড়ি বেড়া বাঁধা। তাহার উপর ভালো লাগিল আমার মাথার কাছেই এক বর্গহাত পরিমিত ঘুলঘুলি পথে দৃশ্যমান, অর্ধসায়িত অবস্থায় আমার 2টি চোখের দৃষ্টি প্রায় সমতলে অবস্থিত ধুধু বিস্তীর্ণ শস্যক্ষেতের হলদে ফুলরাশি। এই দৃশ্যটা একেবারে অভিনব। আমি যেন একটা পৃথিবীজোড়া হলদে কার্পেটের উপর শুইয়া আছি। হুহু হাওয়ায় তীব্র ঝাঝালো সর্ষে ফুলের গন্ধ। শীতও যা পড়িতে হয় পড়িয়াছিল। পশ্চিমে হাওয়ার একদিনও কামাই ছিল না। অমন কড়া রৌদ্র যেন ঠান্ডা জল হইয়া যাইতে কনকনে পশ্চিম হাওয়ার প্রাবল্যে। বৈহারে বিস্তৃত কুল জঙ্গলের পাশ দিয়া ঘোড়ায় করিয়া ফিরিবার সময় দেখিতাম দূরে 83 চৌকার অনুচ্চ নীল পাহাড় শ্রেণীর ওপারে শীতের সূর্যাস্ত। সারা পশ্চিম আকাশ অগ্নিকোণ হইতে নৈরত কোণ পর্যন্ত রাঙা হইয়া যায়। তরল আগুনের সমুদ্র হুহু করিয়া প্রকাণ্ড অগ্নিগোলকের মতো বড় সূর্যটা নামিয়া পড়ে মনে হয় পৃথিবীর আহ্নিক গতি যেন প্রত্যক্ষ করিতেছি। বিশাল ভূপৃষ্ঠ যেন পশ্চিম দিক হইতে পূর্বে ঘুরিয়া আসিতেছে। অনেকক্ষণ চাহিয়া থাকিলে দৃষ্টি বিভ্রম উপস্থিত হইত। সত্যি মনে হইত যেন পশ্চিম দ্বিচক্রবাল প্রান্তে ভূপৃষ্ঠ আমার অবস্থি বিন্দুর দিকে ঘুরিয়া আসিতেছে। রোদটুকু মিলাইয়া যাওয়ার সঙ্গে সঙ্গে বেজায় শীত পড়িত। আমরাও সারাদিনে গুরুতর পরিশ্রম ও ঘোড়া ইতস্তত ছুটাছুটির পর সন্ধ্যাবেলা প্রতিদিন আমার খুপড়ির সামনে আগুন জ্বালিয়া বসিতাম। সঙ্গে সঙ্গে অন্ধকারাবৃত বনপ্রান্তরে ঊর্ধ্বাকাশে অগণ্য নক্ষত্রলোক, কত দূরের বিশ্বরাজির জ্যোতি দুতুরূপ পৃথিবীর মানুষের চক্ষুর সম্মুখে দেখা দিত। আকাশে নক্ষত্ররাজি জ্বলিত যেন জল জল বৈদ্যুতিক বাতির মতো। বাংলাদেশে অমন কৃত্তিকা, অমন সপ্তর্ষি মণ্ডল কখনো দেখি নাই। দেখিয়া দেখিয়া তাহাদের সঙ্গে নিবিড় পরিচয় হইয়া গিয়াছিল। নিচে ঘন অন্ধকার বনানী, নির্জনতা, রহস্যময়ী রাত্রি, মাথার উপরে নিত্যসঙ্গী অগণ্য জ্যোতির্লোক। এক একদিন এক ফালি অবাস্তব চাঁদ অন্ধকারের সমুদ্রের সুদূর বাতিঘরের আলোর মতো দেখাইত। আর সেই ঘনকৃষ্ণ অন্ধকারকে আগুনের তীক্ষ্ণ তীর দিয়া সোজা কাটিয়া এদিকে ওদিকে উল্কা খসিয়া পড়িতেছে। দক্ষিণে, উত্তরে, ঈশানে, নৈরতে, পূর্বে, পশ্চিমে, সব দিকে। এই একটা, ওই দুটো, এই আবার একটা, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে। এক একদিন গণর তোয়ারি ও আরও অনেকে তাঁবুতে আসিয়া জোটে। নানা রকম গল্প হয়। এইখানে একদিন একটা অদ্ভুত গল্প শুনিলাম। কথায় কথায় সেদিন শিকারে গল্প হইতেছিল। মোহনপুরা জঙ্গলের বন্য মহিষের কথা উঠিল। দশরথ সিং ঝান্ডাওয়ালা নামে এক রাজপুত সেদিন লবঢুলিয়া কাছাইতে চোরের ইজারা তাকিতে উপস্থিত ছিল। লোকটা একসময় খুব বনে জঙ্গলে ঘুরিয়াছে। দুধের শিকারী বলিয়া তার নামও আছে। দশরথ ঝান্ডাওয়ালা বলিল, হুজুর, ওই মোহনপুরা জঙ্গলে বুনো মহিষ শিকার করতে আমি একবার টারবারও গিয়ে দেখি। মনে পড়িল গনু মাহাতো একবার টারবারও কথা বলিয়াছিল। বলিলাম, ব্যাপারটা কি? হুজুর, সে অনেক দিনের কথা। কুশি নদীর পুল তখনও তৈরি হয়নি। কাটারিয়া জোড়া খেয়া ছিল, গাড়ি প্যাসেঞ্জার খেয়া মালশুদ্ধ পারাপার হতো।
আমরা তখন ঘোড়ার নাচ নিয়ে খুব উন্মত্ত। আমি আর ছাপড়া ছোট সিং হরিছত্র মেলা থেকে ঘোড়া নিয়ে আসতো। আমরা দুজন সেই সব ঘোড়াকে নাচ শেখাতাম, তারপর বেশি দামে বিক্রি করতাম। ঘোড়ার নাচ দুরকম, জমৈতি আর ফনৈতি। জমৈতিতে যেসব ঘোড়ার তালিম বেশি তারা বেশি দামে বিক্রি হয়। ছোট সিং ছিল জমৈতি নাচ শেখাবার ওস্তাদ। দুজনে 3-4 বছর অনেক টাকা করেছিলাম। একবার ছোট সিং পরামর্শ দিলে ঢোলবাজ্জা জঙ্গলে লাইসেন্স নিয়ে বুনো মহিষ ধরে ব্যবসা করতে। সব ঠিকঠাক হলো। ঢোলবাজ্জা দাঁড়ভাঙা মহারাজের রিজার্ভ ফরেস্ট। আমরা কিছু টাকা খাইয়ে বনের আমলাদের কাছ থেকে পরমিট আনালাম। তারপর কদিন ধরে ঘন জঙ্গলের মধ্যে বুনো মহিষের যাতায়াতের পথের সন্ধান করে বেড়াই। অত বড় বন হুজুর, একটা বুনো মহিষের দেখা যদি কোনো দিন মেলে। শেষে এক বুনো সাঁওতাল লাগালাম। সে একটা বাঁশবনে তলা দেখিয়ে বললে, গভীর রাত্রে এই পথ দিয়ে বুনো মহিষের জেরা দল দেখতে পাবে। সেই পথের মধ্যে গভীর খানা কেটে তার উপর বাঁশ ও মাটি বিছিয়ে ফাঁদ তৈরি করলাম। রাত্রে মহিষের জেরা যেতে গিয়ে গর্তের মধ্যে পড়বে। সাঁওতালটা দেখে শুনে বললে, কিন্তু সব করছিস বটে তোরা, একটা কথা আছে, ঢোলবাজ্জার জঙ্গলে বুনো মহিষ তোরা মারতে পারবি নে। এখানে টারবারও আছে। আমরা তো অবাক, টারবারও কি? সাঁওতাল বুড়ো বললে, টারবারও হলো বুনো মহিষের দলের দেবতা। সে একটাও বুনো মহিষের ক্ষতি করতে দেবে না। ছোট সিং বললে, ওসব ঝুট কথা, আমরা মানিনি। আমরা রাজপুত, সাঁওতাল নই। তারপর কি হলো শুনলে অবাক হয়ে যাবেন হুজুর। এখনো ভাবলে আমার গায়ে কাটা দেয়। গহীন রাতে আমরা নিকটই একটা বাঁশঝাড়ের আড়ালে অন্ধকারে নিঃশব্দে দাঁড়িয়ে আছি। বুনো মহিষের দলের পায়ের শব্দ শুনলাম। তারা এদিকে আসছে। ক্রমে তারা খুব কাছে এলো। গর্ত থেকে 50 হাতের মধ্যে। হঠাৎ দেখি গর্তের 10 হাত দূরে এক দীঘাকৃতি কালো মতো পুরুষ নিঃশব্দে হাত তুলে দাঁড়িয়ে আছে। এত লম্বা সে মূর্তি যেন মনে হলো বাঁশঝাড়ের আগায় ঠেকেছে। বুনো মহিষের দল তাকে দেখে থমকে দাঁড়িয়ে গেল। তারপর ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক পালালো। ফাঁদের ত্রিসীমানাতে এলো না একটাও। বিশ্বাস করুন আর না করুন, নিজের চোখে দেখা। তারপর আরও 2-1 শিকারীকে কথাটা জিজ্ঞাসা করেছি। তারা আমাদের বললে, ও জঙ্গলে বুনো মহিষ ধরবার আশা ছাড়ো, তার বড় একটা মহিষও মারতে ধরতে দেবে না। আমাদের টাকা দিয়ে পেরমিট আনানো সার হলো। একটা বুনো মহিষও সেবার ফাঁদে পড়ল না। দশরথ ছান্ডাওয়ালা গল্প শেষ হইলে লবটুলিয়ার পাটোয়ারাই বলিল, আমরাও ছেলেবেলা থেকে টারবারও গল্প শুনে আসছি। টারবারও বুনো মহিষের দেবতা। বুনো মহিষের দল বেঘরে পড়ে প্রাণ না হারায় সেদিকে তার সর্বদা দৃষ্টি। গল্প সত্য কি মিথ্যা আমরা সেসব দেখিবার আবশ্যক ছিল না। আমি গল্প শুনিতে শুনিতে অন্ধকার আকাশে জ্যোতির্ময় খড়গধারী কালপুরুষের দিকে চাহিতাম। নিস্তব্ধ ঘন বনানীর উপর অন্ধকার আকাশ উপর হইয়া পড়িয়াছে। দূরে কোথাও বনের মধ্যে বন্য কুটকুট করিয়া ডাকিয়া উঠিল। অন্ধকার ও নিঃশব্দ আকাশ, অন্ধকার নিঃশব্দ পৃথিবীর শীতের রাত্রে পরস্পরের কাছাকাছি আসিয়া কি যেন কানাকানি করিতেছে। অনেক দূরে মোহনপুরা অরণ্যের কালো সীমারেখার দিকে চাহিয়া এই অশ্রুতপূর্ব বনদেবতার কথা মনে হইয়া শরীর যেন শিহরিয়া উঠিত। এইসব গল্প শুনিতে ভালো লাগে। এইরকম নির্জন অরণ্যের মাঝখানে ঘন শীতের রাত্রে এইরকম আগুনের ধারে বসিয়াই 15 দিন এখানে একেবারে বন্য জীবনযাপন করিলাম, যেমন থাকে গাঙ্গতরা কি গরিব ভূইয়া বামুনরা। ইচ্ছা করিয়া নয়, অনেকটা বাধ্য হইয়া থাকিতে হইল এভাবে। এই জঙ্গলে কোথা হইতে কি আনাইব? খাই ভাত ও বন্ধুদুলের তরকারি। বনে কাঁকরোল কি মিষ্টি আলু তুলিয়া আনে সিপাহীরা, তাই ভাজা বা সিদ্ধ। মাছ দুধ ঘি কিছুই নাই। অবশ্য বনে শিল্লি ও ময়ূরের অভাব ছিল না, কিন্তু পাখি মারিতে যেমন যেন মন সরে না বলিয়া বন্দুক থাকা সত্ত্বেও নিরামিষই খাইতে হইত। ফুলকিয়া বৈহারে বাঘের ভয় আছে। একদিনের ঘটনা বলি। হাড় ভাঙা শীত সেদিন। রাত 10টার পরে কাজকর্ম মিটাইয়া সকাল সকাল শুইয়া ঘুমিয়া পড়েছি। হঠাৎ কত রাত্রে জানি না লোকজনের চিৎকারে ঘুম ভাঙিল। জঙ্গলের ধারের কোনো জায়গায় অনেকগুলি লোক জড়ো হইয়া চিৎকার করিতেছে। উঠিয়া তাড়াতাড়ি আলো জ্বালিলাম। আমার সিপাহীরা পাশে খুপড়ি হইতে বাহির হইয়া আসিল। সবাই মিলিয়া ভাবিতেছে ব্যাপারটা কি। এমন সময়ে একজন লোক ছুটিতে ছুটিতে আসিয়া বলিল, ম্যানেজার বাবু, বন্দুকটা নিয়ে শিগগির চলুন, বাঘে একটা ছোট ছেলে নিয়ে গেছে খুপড়ি থেকে। জঙ্গলের ধার হইতে মাত্র 200 হাত দূরে ফসলের ক্ষেতের মধ্যে ডোমন বলিয়া একজন গাঙ্গতা প্রজার একখানা খুপড়ি। তাহার স্ত্রী 6 মাসের শিশু লইয়া খুপড়ির মধ্যে শুইয়াছিল। অসম্ভব শীতের দরুন খুপড়ির মধ্যেই আগুন জ্বালানো ছিল।
এবং ধোঁয়া বাহির করিবা দেবার জন্য দরজার ঝাপটা একটু ফাঁক ছিল। সেই পথে বাঘ ঢুকিয়া ছেলেটিকে লইয়া পলাইয়াছে। কি করিয়া জানা গেল বাঘ? শিয়ালও তো হইতে পারে। কিন্তু ঘটনাস্থলে পৌঁছিয়া আর কোনো সন্দেহ রহিল না। ফসলের ক্ষেতের নরম মাটিতে স্পষ্ট বাঘের থাবার দাগ। আমার পাটোয়ারি সিপাহী মহালে অপবাদ রটিতে দিতে চায় না। তাহারা জোর গলায় বলিতে লাগিল, এ আমাদের বাঘ নয় হুজুর, এ মোহনপুরা রিজার্ভ ফরেস্টের বাঘ। দেখুন না কত বড় থাবা। যাহাদেরই বাঘ হোক, তাহাতে কিছু আসে যায় না। বলিলাম, সব লোক জড়ো করো, মশাল তৈরি করো, চলো জঙ্গলের মধ্যে দেখি। সেই রাত্রে অত বড় বাঘের পায়ের সদ্য থাবা দেখিয়া ততক্ষণ সকলে ভয় কাঁপিতে শুরু করিয়াছে। জঙ্গলের মধ্যে কেহ যাইতে রাজি নয়। ধমক ও গালমন্দ দিয়া 10 জনেক লোক জুটাইয়া মশাল হাতে টিন পিটাইতে পিটাইতে সবাই মিলিয়া জঙ্গলে নানা স্থানে বৃথা অনুসন্ধান করা গেল। পরদিন বেলা 10টার সময় মাইল 2 দূরে দক্ষিণ পূর্ব কোণের ঘন জঙ্গলের মধ্যে একটা বড় আসান গাছের তলায় শিশুটির রক্তাক্ত দেহাবশেষ আবিষ্কৃত হইল। কৃষ্ণপক্ষে কি ভীষণ অন্ধকার রাত্রিগুলি নামিল তাহার পরে। সদর কাছারি হইতে বাকি সিং জমাদারকে আনাইলাম। বাকি সিং শিকারী, বাঘের গতিবিধির অভ্যাস তার ভালোই জানা। সে বলিল, হুজুর, মানুষকে কেউ বাঘ বড় ধূর্ত হয়, আর কটা লোক মারবে, সাবধান হয়ে থাকতে হবে। ঠিক 3 দিন পরেই বনের ধারে সন্ধ্যার সময় একটা রাখালকে বাঘে লইয়া গেল। ইহার পরে লোকে ঘুম বন্ধ করিয়া দিল। রাত্রে এক অপরূপ ব্যাপার। বিস্তীর্ণ বইহারে বিভিন্ন খুপড়ি হইতে সারা রাত টিনের ক্যানিস্ট্রা পিটাইতেছে। মাঝে মাঝে কাশের ডাটার আটি জ্বালাইয়া আগুন ধরিয়াছে। আমি বাকি সিং প্রহরে প্রহরে বন্দুকের দেওয়ার করিতেছি। আর শুধু কি বাঘ, ইহার মধ্যে একদিন মোহনপুরা ফরেস্ট হইতে বন্য মহিষের দল বাহির হইয়া অনেকখানি ক্ষেতের ফসল তছনছ করিয়া দিল। আমার কাশের খুপড়ির দরজার কাছেই সিপাহীরা খুব আগুন করিয়া রাখিয়াছে। মাঝে মাঝে উঠিয়া তাহাতে কাঠ ফেলিয়া দিই। পাশের খুপড়িতে সিপাহীরা কথাবার্তা বলিতেছে। খুপড়ির মেঝেতে শুইয়া আছে। মাথার কাছে ঘুলঘুলি দিয়া দেখা যাইতেছে ঘন অন্ধকারে ঘেরা বিস্তীর্ণ প্রান্ত। দূরে ক্ষীণ তারার আলোয় পরিদৃশ্যমান জঙ্গলের আবছায়া সীমারেখা। অন্ধকার আকাশের দিকে চাহিয়া মনে হইল যেন মৃত নক্ষত্রলোক হইতে তুষার বর্ষী হিম বাতাস তরঙ্গ তুলিয়া ছুটিয়া আসিতেছে। পৃথিবীর দিক লেপ্তশোকে হিমে ঠান্ডা জল হইয়া গিয়াছে। আগুন নিবিয়া আসিতেছে। কি দুরন্ত শীত! আর সেই সঙ্গে উন্মুক্ত প্রান্তরের অবাধ হুহু দিশার শীতল নৈশ হাওয়া। কিন্তু কি করিয়া থাকে এখানকার লোকেরা এই শীতে? এই আকাশের তলায় সামান্য কাশের খুপড়ির ঠান্ডা মেঝের ওপর কি করিয়া রাত্রি কাটায়? তাহার উপর ফসল চৌকি দেবার এই কষ্ট, বন্য মহিষের উপদ্রব, বন্য শুকুরের উপদ্রব কম নয়, বাঘও আছে। আমাদের বাংলাদেশের চাষিরা কি এত কষ্ট করিতে পারে? অত উর্বর জমিতে, অত নিরুপদ্রব গ্রাম পরিবেশের মধ্যে ফসল করিয়াও তাহাদের দুঃখ ঘোচে না। আমার ঘরে 200-300 হাত দূরে দক্ষিণ ভাগলপুর হইতে আগত জনকতক কাটুরি মজুরি স্ত্রীপুত্র লইয়া ফসল কাটিতে আসিয়াছে। একদিন সন্ধ্যায় তাহাদের খুপড়ির কাজ দিয়ে আসিবার সময় দেখি কুড়ের সামনে বসিয়া সবাই আগুন পোহাইতেছে। এদের জগৎ আমার কাছে অনাবিষ্কৃত, অজ্ঞাত। ভাবিলাম, সেটা দেখি না কেমন। গিয়া বলিলাম, বাবাজি, কি করা হচ্ছে? একজন বৃদ্ধ দলে তাহাকে এই সম্বোধন। সে উঠিয়া দাঁড়াইয়া আমাকে সেলাম করিল, বসিয়া আগুন পোহাইতে অনুরোধ করিল। ইহা এদেশে প্রথা। শীতকালে আগুন পোহাইতে আমলান করার ভদ্রতার পরিচয়। গিয়া বসিলাম। খুপড়ির মধ্যে উকি দিয়া দেখি বিছানা বা আসবাবপত্র বলিতে ইহাদের কিছুই নাই। কুড়ে ঘরের মেঝেতে মাত্র কিছু শুকনো ঘাস বিছানো। বাসনকোসনের মধ্যে খুব বড় একটা কাঁসার জামবাটি, আরেকটা লোটা। কাপড় যা পরনে আছে, আরেকটা টুকরো বস্ত্রও বাড়িতে নাই। কিন্তু তাহা তো হইলই, এই নিদারুণ শীতে ইহাদের লেপকাথা কই? রাত্রে গায়ে দেয় কি? কথাটা জিজ্ঞাসা করিলাম। বৃদ্ধের নাম নকসিদি ভগত, জাতির গাঙ্গতা। সে বলিল, কেন, খুপড়ির করে ওই যে কলাইয়ের ভুসি দেখছেন না রয়েছে, টাল করা? বুঝিতে পাইলাম না। কলাইয়ের ভুসির আগুন করা হয় রাত্রে? নকছিদি আমার অজ্ঞতা দেখিয়া হাসিল। তা নয় বাবুজি, কলাইয়ের ভুসির মধ্যে ঢুকে ছেলেপিলেরা শুয়ে থাকে। আমরাও কলাইয়ের ভুসি গায়ে চাপা দিয়ে শুই। দেখছেন না, অন্তত 5 মণ ভুসি মজুত রয়েছে। ভারী ওম কলাইয়ের ভুসিতে। 2খানা কম্বল গায়ে দিলেও অমন ওম হয় না। আর আমরা পাবই বা কোথায় কম্বল বলুন না?
বলিতে বলিতে একটা ছোট ছেলেকে ঘুম পাড়াইয়া তাহার মা খুপড়ির কোণের ভুসির গাদার মধ্যে তাহার পা হইতে গলা পর্যন্ত ঢুকাইয়া কেবলমাত্র মুখখানা বাহির করিয়া শোয়াইয়া রাখিল আসিল। মনে মনে ভাবিলাম, মানুষে মানুষের খোঁজ রাখে কতটুকু, কখনো কি জানতাম এসব কথা? আজ যেন সত্যিকার ভারতবর্ষকে চিনিতেছি। অগ্নিকুণ্ডের অপর পার্শ্বে বসিয়া একটি মেয়ে কি রাঁধিতেছে। জিজ্ঞাসা করিলাম, ও কি রান্না হচ্ছে? নকছিদি বলিল, ঘাটো। ঘাটো কি জিনিস? এবার বোধহয় রন্ধনরতা মেরে ভাবিল, হে বাঙালিবাবুর সন্ধ্যাবেলা কোথা হইতে আসিয়া জুটিল, এই দেখিতেছি নিতান্ত বাতুল, কিছুই খোঁজ রাখে না দুনিয়ার। সে খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া বলিল, ঘাটো জানো না বাবুজি, মকাই সিদ্ধ। যেমন চাল সিদ্ধ হলে বলে ভাত, মকাই সিদ্ধ করলে বলে ঘাটো। মেয়েটি আমার অজ্ঞতার প্রতি কৃপাবশত কাঠের খুন্তির আগায় উক্ত দ্রব্য একটুখানি হাড়ি হইতে তুলিয়া দেখাইল। কি দিয়ে খায়? এবার হইতে যত কথাবার্তা মেয়েটি বলিল, হাসি মুখে বলিল, নুন দিয়ে, শাক দিয়ে। আবার কি দিয়ে খাবে বলো না? শাক রান্না হয়েছে, ঘাটো নামিয়ে শাক চড়াবো, মোটর শাক তুলে এনেছি। মেয়েটি খুবই সপ্রতিভ। জিজ্ঞাসা করিল, কলকাতায় থাকো বাবুজি? হ্যাঁ। কীরকম জায়গা? আচ্ছা, কলকাতায় নাকি গাছ নেই, ওখানকার সব গাছপালা কেটে ফেলেছে। কে বললে তোমায়? একজন ওখানে কাজ করে আমাদের দেশের, সে একবার বলেছিল। কীরকম জায়গা দেখতে বাবুজি? এই সারল্য বন্য মেয়েটিকে যতদূর সম্ভব বুঝাবার চেষ্টা করলাম আধুনিক যুগের একটা বড় শহরের ব্যাপারখানা কি। কতদূর বুঝিল জানি না, বলিল, কলকাতা শহর দেখতে ইচ্ছে হয়, কে দেখাবে? তাহার পর আরও অনেক কথা বলিলাম তাহার সঙ্গে। রাত বাড়িয়া গিয়াছে, অন্ধকার ঘন হইয়া আসিল, উহাদের রান্না শেষ হইয়া গেল। খুপড়ির ভেতর হইতে সেই বড় জামবাটিটা আনিয়া তাহাতে ফেন ভাতের মতো জিনিসটা ঢালিল। উপর উপর একটু নুন ছড়িয়া বাটিটা মাঝখানে রাখিয়া ছেলেমেয়েরা সবাই মিলিয়া চারদিকে গোল হইয়া বসিয়া খাইতে আরম্ভ করিল। আমি বলিলাম, তোমরা এখান থেকে বুঝি দেশে ফিরিবে? নকছিদি বলিল, দেশে এখন ফিরতে অনেক দেরি, এখান থেকে ধরমপুর অঞ্চলে ধান কাটতে যাব। ধান তো এদেশে হয় না, ওখানে হয়। ধান কাটা কাজ শেষ হলে আবার যাব গম কাটতে মুঙ্গের জেলায়। গমের কাজ শেষ হতে জ্যৈষ্ঠ মাস এসে পড়বে, তখন আবার খেরি কাটা শুরু হবে আপনাদের এখানে, তারপর কিছুদিন ছুটি। শ্রাবণ ভাদ্রে আবার মকাই ফসলের সময় আসবে, মকাই শেষ হলেই কলাই, এবং ধরমপুর পূর্ণিমা অঞ্চলে কার্তিক শাল ধান। আমরা সারা বছর এরকম দেশে দেশে ঘুরে বেড়াই, যেখানে যে সময় যে ফসল সেখানে যাই, নইলে খাবো কি? বাড়িঘর বলে তোমাদের কিছু নেই? এবার মেয়েটির কথা বলল। মেয়েটির বয়স 24-25, খুব স্বাস্থ্যবতী, বার্নিশ করা কালো রং, নিটোল গড়ন, কথাবার্তা বেশ বলিতে পারে, আর গলার সুরটা দক্ষিণ বিহারে দেহাতি হিন্দিতে বড় চমৎকার শোনায়। বলিল, কেন থাকবে না বাবুজি, সবই আছে, কিন্তু সেখানে থাকলে আমাদের তো চলে না। সেখানে যাব গরমকালের শেষে, শ্রাবণ মাসে মাঝামাঝি পর্যন্ত থাকব, তারপর আবার বেরোতে যাবে বিদেশে বিদেশে, যখন আমাদের চাকরি। তাছাড়া বিদেশে কত কি মজা দেখা যায়। এই দেখবেন ফসল কাটা হয়ে গেলে আপনাদের এখানে কত দেশ থেকে কত লোক আসবে, কত বাজিয়ে গাইয়ে নাচনেওয়ালি, কত বহুরূপী সং। আপনি বোধহয় দেখেননি এসব। কি করে দেখবেন? আপনাদের এই অঞ্চলে তো ঘোর জঙ্গল হয়ে পড়েছিল, সবে এবার চাষ হয়েছে। এই দেখুন না, আসেন, আর 15 দিনের মধ্যে এই তো সবারই রোজগারের সময় আসছে। চারদিক নির্জন, দূরে বস্তিতে কারা টিন পিটাইতেছে অন্ধকারের মধ্যে। মনে ভাবিলাম, এই অর্গলহীন কাশটাটার বেড়ার আগর দেওয়া কুড়েতে ইহারা রাত কাটাইবে এই সাপদ সংকুল অরণ্যের ধারে। ছেলেপুলে লইয়া সাহসও আছে বলিতে হইবে। এই তো মাত্র দিন কয়েক আগে এদেরই মতো আর একটা খুপড়ি হইতে ছেলে লইয়া গিয়াছে মায়ের কোল হইতে। এদের বা ভরসা কিসের? অথচ একটা ব্যাপার দেখিলাম, ইহার যেন ব্যাপারটা গ্রাহ্যের মধ্যেই আনিতেছে না। তত শব্দরম্ভ ভাবও নাই। এই তো এত রাত পর্যন্ত উন্মুক্ত আকাশের তলায় বসিয়া গল্পগুজব রান্নাবান্না করিল। বলিলাম, তোমরা একটু সাবধানে থাকবে, মানুষখেকো বাঘ বেরিয়েছে জানো তো। মানুষখেকো বাঘ বড় ভয়ানক জানোয়ার, আর বড় ধূর্ত। আগুন রাখো খুপড়ির সামনে, আর ঘরের মধ্যে গিয়ে ঢুকে পড়ো, ওই তো কাছেই বোন, রাত বেরাতের ব্যাপার। মেয়েটি বলিল, বাবুজি, আমাদের সয়ে গিয়েছে। পূর্ণিয়া জেলায় যেখানে বছর ধান কাটতে যাই, সেখানে পাহাড় থেকে বুনো হাতি নামে। সে জঙ্গল আরও ভয়ানক। ধানের সময় বিশেষ করে বুনো হাতির দল এসে উপদ্রব করে।
মেয়েটি আগুনের মধ্যে আরও কিছু শুকনো বনঝাপের ডাল ফেলিয়া দিয়া সামনের দিকে সরিয়া আসিয়া বসিল। বলিল, সেবার আমরা অখিলকুচা পাহাড়ের নিচে ছিলাম। একদিন রাত্রে এক খুপড়ির বাইরে রান্না করছি, যেই দেখি 50 হাত দূরে 4-5টা বুনো হাতি কালো কালো পাহাড়ের মতো দেখাচ্ছে অন্ধকারে, যেন আমাদের খুপড়ির দিকে আসছে। আমি ছোট ছেলেটাকে বুকে নিয়ে বড় মেয়েটার হাত ধরে রান্না ফেলে খুপড়ির মধ্যে তাদের রেখে এলাম। কাছে আর কোনো লোকজন নেই। বাইরে এসে দেখি তখন হাতি কটা একটু থমকে দাঁড়িয়ে আছে। ভয়ে আমার গলা কাঠ হয়ে গিয়েছে। হাতিতে খুব দেখতে পায় না, তাই রক্ষে। ওরা বাতাসে গন্ধ পেয়ে দূরের মানুষ বুঝতে পারে। তখন বোধ হয় বাতাস অন্যদিকে বইছিল। যাই হোক, তারা অন্যদিকে চলে গেল। ওহ, সেখানেও এমন বাবুজি সারা টিন পিটায় আর আলো জ্বালিয়ে রাখে হাতির ভয়ে। এখানে বুনো মহিষ, সেখানে বুনো হাতি, ওসব গা সওয়া হয়ে গিয়েছে। রাত বেশি হওয়াতে নিজের বাসায় ফিরলাম। দিন 15-র মধ্যে ফুলকিয়া বৈহারের চেহারা বদলাইয়া গেল। সরিষার গাছ শুকাইয়া মারিয়া বীজ বাহির করিবার সঙ্গে সঙ্গে কোথা হইতে দলে দলে নানা শ্রেণীর লোক আসিয়া জুটিতে লাগিল। পূর্ণিয়া, মুঙ্গের, ছাপড়া প্রভৃতি স্থান হইতে মারোয়ারি ব্যবসায়ীরা দাঁড়িপাল্লা ও বস্তা লইয়া আসিল মাল কিনিতে। তাহাদের সঙ্গে কুলির ও গাড়োয়ানের কাজ করিতে আসিল একদল লোক। হালুইকরণা আসিয়া অস্থায়ী কাশে ঘর তুলিয়া মিঠাইয়ের দোকান খুলিয়া সতেজে পুরি, কৌচুরি, লাড্ডু, কালাকন্দ বিক্রয় করিতে লাগিল। ফিরিওয়ালা নানা রকম সস্তা ও খেলো মনোহারী জিনিস, কাচের বাসন, পুতুল, সিগারেট, ছিটের কাপড়, সাবান ইত্যাদি লইয়া আসিল। এ বাদে আসিল রং তামাশা দেখাইয়া পয়সা রোজগার করিতে কত ধরনের লোক। নাচ দেখাইতে, রাম সীতা সাজিয়া ভক্তের পূজা পাইতে, হনুমানজি সিঁদুর মাখা মূর্তি হাতে, পাণ্ডা ঠাকুর আসিল প্রণামী কুড়াইতে। এই সময় সকলেরই 2 পয়সা রোজগারের সময় এসব অঞ্চলে। আর বছর যে জনশূন্য ফুলকিয়া বৈহারের প্রান্তরে জঙ্গল দিয়া বেলা পড়িয়া গেলে ঘোড়ার হইতে যাইতে ভয় করিত, এবছর তাহার আনন্দ উৎফুল্ল মূর্তি দেখিয়া চমৎকৃত হইতে হয়। চারিদিকে বালক বালিকা হাস্যধ্বনি, কলরব, সস্তা টিনের ভেপুর পিপি বাজনা, ঝুমঝুমির আওয়াজ, নাচিয়েদের ঘুঙুরের ধ্বনি সমস্ত ফুলকিয়ার বিরাট প্রান্তর জুড়িয়া যেন একটা বিশাল মেলা বসিয়াছে। লোকসংখ্যা বাড়িয়ে গেছে অত্যন্ত বেশি। কত নতুন খুপড়ি, কাশের লম্বা জ্বালাঘর চারিদিকে রাতারাতি উঠিয়া গেল। ঘর তুলিতে এখানে কোনো খরচাই না জঙ্গলে আছে। কাশ ও বনঝাও কি কেত গাছের গুড়ি ও ডাল, শুকনো কাশের ডাটার খোলা পাকাইয়া এদেশে একরকম ভারী শক্ত রশি তৈরি করে। আর আছে ওদের নিজেদের শারীরিক পরিশ্রম। ফুলকিয়া তহসিলদার আসিয়া জানাইল, এইসব বাহিরের লোক, যাহারা এখানে পয়সা রোজগার করিতে আসিয়াছে, ইহাদের কাছে জমিদারের খাজনা আদায় করিতে হইবে। বলিল, আপনি রীতিমতো কাছারি করুন হাজারি, আমি সব লোক একে একে আপনার কাছে হাজির করাই, আপনি ওদের মাথা পিছু একটা খাজনা ধার্য করে দিন। কত রকমের লোক দেখিবার সুযোগ পাইলাম এই ব্যাপারে। সকাল 10টা হইতে পর্যন্ত কাছারি করিতাম, বৈকালে আবার 3টার পর হইতে সন্ধ্যা পর্যন্ত। তহসিলদার বলিল, এরা বেশি দিন এখানে থাকবে না, ফসল মারাই বেচাকেনা শেষ হয়ে গেলেই সব পালাবে, এর আগে এদের পাওনা আদায় করে নিতে হবে। একদিন দেখিলাম একটি খামারে মারোয়ারি মহাজনেরা মাল মাপিতেছে। আমার মনে হইল ইহারা ওজনে নিরীহ প্রজাতির ঠকাইতেছে। আমার পাটোয়ারি ও তহসিলদারদের বলিলাম, সমস্ত ব্যবসায়ীর কাটা ও দাড়ি পরীক্ষা করিয়া দেখিতে। 2-4 জন মহাজনকে ধরিয়া মাঝে মাঝে আমার সামনে আনিতে লাগিল। তাহারা ওজনে ঠকাইয়াছে, কাহারও দাড়ির মধ্যে জুয়া চড়িয়াছে। সেই সব লোককে মহাল হইতে বাহির করিয়া দিলাম। প্রজাদের এত কষ্টের ফসল আমার মহলে অত্যন্ত কেহ ফাঁকি দিয়া লইতে পারিবে না। দেখিলাম শুধু মহাজন নয়, নানা শ্রেণীর লোকে ইহাদের অর্থের ভার লাঘব করিবার চেষ্টায় ওত পাতিয়া রহিয়াছে। এখানে নগদ পয়সার কারবার খুব বেশি নাই। ফিরিওয়ালাদের কাছে কোনো জিনিস কিনিলে ইহারা পয়সার বদলে সরিষা দেয়। জিনিসের দামের অনুপাতে অনেক বেশি সরিষা দিয়া দেয়, বিশেষত মেয়েরা। তাহারা নিতান্ত নিরীহ ও সরল, যা তা বুঝাইয়া তাহাদের নিকট হইতে ন্যায্য মূল্যে চতুর্গুণ ফসল আদায় করা খুবই সহজ। পুরুষেরাও বিশেষ বৈষয়িক নয়। তাহারা বিলাতি সিগারেট কিনে, জুতা জামা কিনে, ফসলের টাকা ঘরে আসিলে ইহাদেরও বাড়ির মেয়েদের মাথা ঘুরিয়া যায়। মেয়েরা ফরমাস করে রঙিন কাপড়ের, কাচের ও এনামেলের বাসনের। হালুই করে দোকান হইতে ঠোঙা ঠোঙা লাড্ডু, কচুরি আসে। নাচ দেখিয়া, গান শুনাইয়া কত পয়সা উড়িয়া দেয়। ইহার উপর রামজি, হনুমানজি প্রণামীয় পূজামি তো আছেই। তাহার উপরেও আছে জমিদার ও মহাজনের পাইক পেয়াদারা। দুর্দান্ত শীতে রাত জাগিয়া বন্য শূকর ও বন্য মহিষের উপদ্রব হইতে কত কষ্টে ফসল বাঁচাইয়া বাঘের মুখে, সাপের মুখে নিজেদের ফেরিতে দ্বিধা না করিয়া সারা বছরই ইহাদের যাহা উপার্জন,
এই 15 দিনের মধ্যে খুশির সহিত তাহা উড়াইয়া দিতে ইহাতে বাধে না দেখিলাম। কেবল একটা ভালো দিক দেখা গেল, ইহারা কেহ মদ বা তরি খায় না। গাঙ্গতা বা ভূঁইয়াদের ব্রাহ্মণদের মধ্যে এসব নেশার রেওয়াজ নাই। সিদ্ধিটা অনেকে খায়, তাও কিনিতে হয় না। বনসিদ্ধির জঙ্গল হইয়া আছে লবটুলিয়া ফুলকিয়ার প্রান্তরে। পাতা ছিঁড়িয়া আনিলেই হইল, কে দেখিতেছে। একদিন মুনীশ্বর সিং আসিয়া জানাইল, একজন লোক জমিদারে খাজনা ফাঁকি দেবার উদ্দেশ্যে ঊর্ধ্বশ্বাসে পলাইতেছে, হুকুম হয়তো ধরিয়া আনে। বিস্মিত হইয়া বলিলাম, পালাচ্ছে কিরকম? দৌড়ে পালাচ্ছে? ঘোড়ার মতো দৌড়াচ্ছে হুজুর। এতক্ষণে বড়কুন্ডি পার হয়ে জঙ্গলের ধারে গিয়ে পৌঁছল। দুর্বৃত্ত ধরিয়া আনিবার হুকুম দিলাম। 1 ঘন্টার মধ্যে 4-5 জন সিপাহী পলাতক আসামিকে আমার সামনে আনিয়া হাজির করিল। লোকটাকে দেখিয়া আমার মুখে কথা সরিল না। তাহার বয়স 60-এর কম, কোনো মতে হইবে বলিয়া আমার মতো মনে হইল না। মাথার চুল সাদা, গালের চামড়া কুঞ্চিত হইয়া গিয়াছে। চেহারা দেখিয়া মনে হয় সে কতকাল বুভুক্ষ ছিল। এবার ফুলকিয়া বৈহারে খামারে আসিয়া পেট ভরিয়া খাইতে পাইয়াছে। শুনিলাম সে নাকি ননিচুর নাটুয়া সাজিয়া আজ কদিনে বিস্তর পয়সা রোজগার করিয়াছে। গ্র্যান্ট সাহেবের বটগাছের তলায় একটা খুপিতে থাকিত। আজ কদিন ধরিয়া সিপাহীরা তাহার কাছে খাজনার তাগাদা করিতেছে, কারণ এদিকে ফসলের সময়ও ফুরিয়া আসিল। আজ তাহার খাজনা তাগাদা করিতেছে, মিটাইবার কথা ছিল। হঠাৎ দুপুরের পরে সিপাহীরা খবর পায় সে লোকটা তল্পিতল্পা বাঁধিয়া রওনা হইয়াছে। মুনীশ্বর সিং ব্যাপার কি জানিতে গিয়া দেখে সে আসামি বৈহার ছাড়িয়া চলিতে আরম্ভ করিয়াছে পূর্ণিয়া অভিমুখে। মুনীশ্বরের হাঁক শুনিয়া সে নাকি দৌড়িতে আরম্ভ করিল। তাহার পরেই এই অবস্থা। সিপাহীদের কথার সত্যতা সম্বন্ধে কিন্তু আমার সন্দেহ জন্মিল। প্রথমত, ননিচোর নাটুয়া মানে যদি বালক শ্রীকৃষ্ণ হয়, তবে ইহা সে সাজিবার বয়স আর আছে কি? দ্বিতীয়ত, এই লোকটা ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া পলাইতেছিল। এই কথাই বা কি করিয়া সম্ভব? কিন্তু উপস্থিত সকলেই হলফ করিয়া বলিল, উভয় কথাই সত্য। তাহাকে কড়া সুরে বলিলাম, তোমার এই দুর্বুদ্ধি কেন হলো? জমিদারে খাজনা দিতে হয় জানো না? তোমার নাম কি? লোকটা ভয়ে বাতাসের মুখে তালপাতার মতো কাঁপিতেছিল। আমার সিপাহীরা একে চাইতো আরে পায়। ধরিয়া আনিতে বলিলে বাঁধিয়া আনে। তাহারা যে এই বৃদ্ধ নটের প্রতি খুব সদয় ও মোলায়েম ব্যবহার করে নাই, ইহার অবস্থা দেখিয়া বুঝিতে দেরি হইল না। লোকটা কাঁপিতে কাঁপিতে বলিল, তাহার নাম দশরথ। কি জাত? বাড়ি কোথায়? আমরা ভুইহার বাভন হুজুরু। বাড়ি মুঙ্গের জেলা, সাহেবপুর কামাল। পালাচ্ছিলে কেন? কই না, পালাবো কেন হুজুর? বেশ, খাজনা দাও। কিছুই পাইনি, খাজনা দিব কোথা থেকে? নাচ দেখিয়ে সর্ষে পেয়েছিলাম, তা বেচে কদিন পেটে খেয়েছি। হনুমানজির কিরিয়া। সিপাহীরা বলিল, সব মিথ্যে কথা, শুনবেন না হুজুর। ও অনেক টাকা রোজগার করেছে, ওর কাছেই আছে। হুকুম করেন তো ওর কাপড় চোপড় সন্ধান করি। লোকটা ভয়ে হাত জোর করিয়া বলিল, হুজুর, আমি বলছি আমার কাছে কত আছে। পরে কোমর হইতে একটা গেজে বাহির করিয়া উপর করিয়া ঢালিয়া বলিল, এই দেখুন, 13 আনা পয়সা আছে। আমার কেউ নেই, এই বুড়ো বয়সে কেই বা আমায় দিবে? আমি নাচ দেখিয়ে ফসলের সময় খামারে খামারে বেরিয়ে যা রোজগার করি, আবার সেই গমের সময় পর্যন্ত এতেই চালাবো। তার এখনো 3 মাস দেরি। যা পাই পেটে দুটো খাই, এই পর্যন্তই। সিপাহীরা বলেছে, আমায় নাকি 8 আনা খাজনা দিতে হবে। তাহলে আমার রইল মোট 5 আনা। 5 আনায় 3 মাস কি খাবো? বলিলাম, তোমার হাতে ও পোটলাতে কি আছে, বার করো। লোকটা পোটলা খুলিয়া দেখাইল, তাহাতে আছে ছোট্ট একখানা টিন মোড়া আরশি, একটা রাংতার মুকুট, ময়ূর পাখা সমেত, গালে মাখিবার রং, গলায় পরিবার পুঁতির মালা ইত্যাদি, কৃষ্ণ ঠাকুর সাজিবার উপকরণ। বলিল, দেখুন, তবুও বাঁশি নেই হুজুর। একটা টিনের বড় বাঁশি 8 আনার কম হবে না। এখানে নল খাগড়া বাঁশিতে কাজ চালিয়েছি। এরা গাঙ্গত জাত, এদের ভুলানো সহজ। কিন্তু আমাদের মুঙ্গের জোলার লোক সব বড় এলেমদার, বাঁশি না হলে হাসবে, কেউ পয়সা দেবে না। আমি বলিলাম, বেশ, তুমি খাজনা নিতে না পারো, নাচ দেখিয়ে যাও খাজনার বদলে। বৃদ্ধ হাতে যেন স্বর্গ পাইয়াছে এমন ভাব দেখাইল। তাহার পর গালে মুখে রং মাখিয়া ময়ূর পাখায় মাথায় ওই বয়সে সে যখন 12 বছর বালকের ভঙ্গিতে হেলিয়া দুলিয়া হাত নাড়িয়া নাচিতে নাচিতে গান ধরিল, তখন হাসি কি কাঁদিব স্থির করিতে পারিলাম না। আমার সিপাহীরা তো মুখে কাপড় দিয়া বিদ্রুপে হাসি চাপিতে প্রাণপণ করিতেছে। তাহাদের চোখে ননিচোর নাটুয়ার নাচ এক মারাত্মক ব্যাপারে পরিণত হইল।
বেচারীরা ম্যানেজার বাবুর সামনে না পারে প্রাণ খুলিয়ে হাসিতে, না পারে দুর্দমনীয় হাসির বেগ সামলাইতে। সেরকম অদ্ভুত নাচ কখনো দেখি নাই। 60 বছর বৃদ্ধ কখনো বালকের মতো অভিমানে ঠোঁট ফুলাইয়া কাল্পনিক জননী যশোদার নিকট হইতে দূরে চলিয়া আসিতেছে, কখনো একগাল হাসিয়া সঙ্গী রাখাল বালকগণের মধ্যে চোরাননি বিতরণ করিতেছে। যশোদা হাত বাঁধিয়া রাখিয়াছেন বলিয়া কখনো জোর হাতে চোখের জল মুছিয়া খুঁতখুত করিয়া বালকের সুরে কাঁদিতেছে। সমস্ত জিনিস দেখিলে হাসিতে হাসিতে পেটের নাড়ি ছিঁড়িয়া যায়। দেখিবার মতো বটে। নাচ শেষ হইল। আমি হাততালি দিয়া যথেষ্ট প্রশংসা করিলাম। বলিলাম, এমন নাচ কখনো দেখিনি দশরথ, বড় চমৎকার নাচো। আচ্ছা, তোমার খাজনা মাফ করে দিলাম। আমার নিজ থেকে এই 2 টাকা বকশিশ দিয়ে দিলাম খুশি হয়ে। ভারী চমৎকার নাচ। আর দিন 10-12-র মধ্যে ফসল কেনাবেচা শেষ হইয়া গেল। বাড়তি লোক সব যে দ্বার দেশে চলিয়া গেল। রহিল মাত্র যাহারা এখানে জমি চাষ করিয়া বাস করিতেছে, তাহারাই। দোকান পয়সার উঠিয়া গেল। নাচওয়ালা ফিরিওয়ালা উন্নত রোজগার চেষ্টায় গেল। কাঠুনি জন্মজুরের দল এখনো পর্যন্ত ছিল শুধু এই সময়ের আমোদ তামাশা দেখিবার জন্য। এইবার তাহারাও বাসা উঠাইবার জোগাড় করিতে লাগিল। একদিন বেড়ায় ফিরিবার সময় আমি আমার পরিচিত সেই নখছিদি ভক্তের খুপড়িতে দেখা করিতে গেলিলাম। সন্ধ্যার বেশি দেরি নাই। দিগন্তব্যাপী ফুলকিয়া বৈহারের পশ্চিম প্রান্তে একেবারে সবুজ বনরেখার মধ্যে ডুবিয়া টকটকে রাঙা প্রকাণ্ড বড় সূর্যটা অস্ত যাইতেছে। এখানকার এই সূর্যাস্তগুলি, বিশেষত এই শীতকালে, এত অদ্ভুত সুন্দর যে এই সময়ে মাঝে মাঝে আমি মহালিখা রূপের পাহাড়ের সূর্যাস্তে কিছু পূর্বে উঠিয়া বিস্ময়জনক দৃশ্যে প্রতীক্ষা করি। নখছিদি তাড়াতাড়ি উঠিয়া কপালে হাত দিয়ে আমায় সেলাম করিল। বলিল, ও মঞ্চি, বাবুজিকে বসবার একটা কিছু পেতে দে। নকসিদের খুপড়িতে একজন প্রৌঢ়া স্ত্রীলোক আছে। সে যে নকসিদের স্ত্রী তাহা অনুমান করা কিছু শক্ত নয়, কিন্তু সে প্রায়ই বাহিরে কাজকর্ম, অর্থাৎ কাঠ ভাঙা, কাঠ কাটা, দূরবর্তী ভীমদাস টোলার পাতকুয়া হইতে জল আনা ইত্যাদি লইয়া থাকে। মঞ্চে সেই মেয়েটি যে আমাকে বুনো হাতে গল্প বলিয়াছিল, সে আসিয়া শুষ্ক কাশের ডাটায় বোনা একখানা চেটাই পাতিয়া দিল। তার সেই দক্ষিণ বিহারের দেহাতেই ছিকাছিকি বুলির সুন্দর টানের সঙ্গে মাথা দুলাইয়া হাসিতে হাসিতে বলিল, কেমন দেখলেন বাবুজি বৈহারের মেলা? বলেছিলাম না, কত নাচ তামাশা আমোদ হবে, কত জিনিস আসবে, দেখলেন তো? অনেকদিন আসেননি বাবুজি, বসুন, আমরা যে শিগগির চলে যাচ্ছি। ওদের খুপড়ে দোরের কাছে লম্বা আধ শুকনো ঘাসের ওপর চেটাই পাতিয়া বসিলাম, যাহাতে সূর্যাস্ত ঠিক সামনাসামনি দেখিতে পাই। চারিদিকে জঙ্গলের গায়ে একটা মৃদু রাঙা আভা পড়িয়াছে, একটা অবর্ণনীয় শান্তি ও নীরবতা বিশাল বৈহার জড়িয়া। মঞ্চের কথার উত্তর দিতে বোধ হয় একটু দেরি হইল। সে আবার কি একটা প্রশ্ন করিল, কিন্তু ছিকাছিকি বলি আমি খুব ভালো বুঝি না। কি বলিল না বুঝিতে পারিয়া অন্য একটা প্রশ্ন দ্বারা সেটা চাপা দিবার জন্য বলিলাম, তোমরা কালই যাবে? হ্যাঁ বাবুজি। কোথায় যাবে? পূর্ণিয়া কিশনগঞ্জ অঞ্চলে যাব। পরে বলিল, নাচ তামাশা কেমন দেখলেন বাবু? বেশ ভালো ভালো লোক গাইয়ে এবার এসেছিল। একদিন ঝোল্লুটোলায় বড় বকাইন গাছের তলায় একটা লোক মুখে ঢোলক বাজিয়েছিল, শুনেছিলেন? কি চমৎকার বাবুজি! দেখিলাম মঞ্চে নিতান্ত বালিকার মতোই নাচ তামাশায় আমোদ পায়। এবার কত রকম কি দেখিয়াছে মহা উৎসাহ খুশির সুরে তাহারই বর্ণনা করতে বসিয়া গেল। নখছিদি বলিলে, নে, বাবুজি কলকাতায় থাকেন, তোর চেয়ে অনেক কিছু দেখেছেন। ও এসব বড় ভালোবাসে বাবুজি, ওরই জন্য আমরা এতদিন এখানে রয়ে গেলাম। ও বললে, না দাঁড়াও, খামারের নাচ তামাশার লোকজন দেখে তবে যাব, বড্ড ছেলে মানুষ এখনো। মঞ্চে যে নখছিদি কে হয় তাহা এতদিন জিজ্ঞাসা করি নেই, যদিও ভাবিতাম বৃদ্ধির মেয়েই হইবে। আজ ওর কথায় আমার কোনো সন্দেহ রইল না। বলিলাম, তোমার মেয়ে বিয়ে দিয়েছ কোথায়? নখছিদি আশ্চর্য হইয়া বলিল, আমার মেয়ে? কোথায় আমার মেয়ে হুজুর? কেন, এই মঞ্চি তোমার মেয়ে নয়? আমার কথায় সকলের আগে খিলখিল করিয়া হাসিয়া উঠিল মঞ্চি। নখছিদি প্রৌঢ়া স্ত্রীর মুখে আঁচল চাপিয়া দিয়া খুপড়ির ভেতর ঢুকিল। নখছিদি অপমানিত হওয়ার সুরে বলিল, মেয়ে কি হুজুর? ও যে আমার দ্বিতীয় পক্ষে স্ত্রী। বলিলাম, ও। অতপর খানিকক্ষণ সবাই চুপচাপ। আমি তো এমন অপ্রতিভ হইয়া পড়িলাম যে কথা খুঁজিয়া পাই না। মঞ্চি বলিল, আগুন করে দিই, বড্ড শীত। শীত সত্যিই বড় বেশি। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে যেন হিমালয় পাহাড় নামিয়ে আসে। পূর্ব আকাশে নিচের দিকটা সূর্যাস্তের আভায় রাঙা, উপরটা কৃষ্ণাভ লাভ।
খুপড়ি হইতে কিছু দূরে একটা শুকনো কাঠ ছাড়ে মঞ্চে আগুন লাগাইয়া দিতে 10-12 ফুট দীর্ঘ ঘাস দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিল। আমরা জ্বলন্ত কাশচুপের কাছে গিয়া বসিলাম। নকছিরি বলিল, বাবুজি, এখনো ছেলে মানুষ আছে, ও জিনিসপত্র কেনার দিকে বেচায় ঝোঁক। ধরুন, এবার প্রায় 8-10 মণ সর্ষে মজুরি পাওয়া গিয়েছিল, তার মধ্যে 3 মণ ও খরচ করে ফেলেছে শখে জিনিসপত্র কিনবার জন্য। আমি বললাম, গতর খাটানো মজুরির মাল দিয়ে তুই ওসব কেন কিনছিস? তা মেয়ে মানুষ শোনে না, কাঁদে, চোখের জল ফেলে। বলি, তবে কেন? মনে ভাবিলাম, তরুণী স্ত্রীর বৃদ্ধ স্বামী, না বলিয়া বা আর কি উপায় ছিল। মঞ্চি বলিল, কেন? তোমায় তো বলেছি, গম কাটানোর সময় যখন মেলা হবে তখন আর কিছু কিনবো না, ভালো জিনিসগুলো সস্তায় পাওয়া গেল। নকছিলি রাগিয়া বলিল, সস্তা? বোকা মেয়ে মানুষ পেয়ে ঠকিয়ে নিয়েছে কে দোকানদার আর ফিরিওয়ালা। সস্তা 5 সের সর্ষে নিয়ে একখানা চিরুনি দিয়েছে। বাবুজি, আর বছর 30ই রতনগঞ্জে গমের খামারে। মঞ্চু বলিল, আচ্ছা বাবুজি, নিয়ে আসছি জিনিসগুলো, আপনি বিচার করে বলুন সস্তা কিনা। কথা শেষ করিয়া মঞ্চি খুপড়ির দিকে ছুটিল এবং কাষ্টাটার বোনার ডালা আটা একটা ঝাঁপি হাতে করিয়া ফিরিল। তারপর সে ডালা তুলিয়া ঝাঁপির ভেতর হইতে জিনিসগুলো একে একে বাহির করিয়া আমার সামনে সাজায় রাখিতে লাগিল। এই দেখুন, কত বড় কাকুই, 5 সের সর্ষের কমে এমনিতেরও কাকুই হয়। দেখেছেন কেমন চমৎকার রং, শৌখিন জিনিস না? আর এই দেখুন একখান সাবান, দেখুন কেমন গন্ধ, এও নিয়েছে 5 সের সর্ষে। সস্তা কিনা বলুন বাবুজি? সস্তা মনে করিতে পারিলাম কই? এখন একখানা বাজে সাবানের দাম কলিকাতার বাজারে 1 আনার বেশি নয়। 5 সের সর্ষের দাম নয়ারের মুখেও অন্তত 7.5 আনা। এই সরলা বন্য মেয়েরা জিনিসপত্রের দাম জানে না, খুব সহজ এদের ঠকানো। মঞ্চে আরও অনেক জিনিস দেখাইল আহ্লাদের সহিত। একবার এটা দেখায়, একবার ওটা দেখায়, মাথার কাটা, পাথরের আংটি, চীনামাটির পুতুল, এনামেলের ছোট ডিশ, খানিকটা চওড়া লাল ফিতে, এইসব জিনিস দেখিলাম। মেয়েদের প্রিয় জিনিসের তালিকা সব দেশে সব সমাজেই অনেকটা এক। বন্য মেয়ে মঞ্চী ও তাহার শিক্ষিতা ভগ্নির মধ্যে বেশি তফাৎ নাই। জিনিসপত্র সংগ্রহ ও অধিকার করা প্রভৃতি উভয়ের প্রকৃতি দত্ত। বুড়ো নখছিতে রাগিলে কি হইবে, কিন্তু সবচেয়ে ভালো জিনিসটি মঞ্চী সর্বশেষে দেখাইবে বলিয়া চাপিয়া রাখিয়া দিয়াছে, তাহা কি তখন জানি? এইবার সে গর্বমিশ্রিত আনন্দের ও আগ্রহের সহিত সেটা বাহির করিয়া আমার সামনে মেলিয়া ধরিল। গল্পের আসর বা এগুলিলা চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা আরণ্যক। আসছিল এর 8ম পর্ব। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে রয়েছেন তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন। ধন্যবাদ।